बहुत सुंदर है। और आज एयरपोर्ट देखा जाए, चाहे सड़कें देखी जाए, चाहे अयोध्या के घाट देखे जाए, मोदी के राज में एक राम राज आ गया। নতুন বিমানবন্দর, রেল স্টেশন, ঝকঝকে নদীঘাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজত্বে রাম রাজ্য তৈরি হয়েছে। বছর শেষে অযোধ্যা ঘুরে এই চর্চাই কানে এসেছে। শনিবার সূচি মেনেই রামরাজ্য অযোধ্যা বিমানবন্দরের নামে প্রধানমন্ত্রীর বিমান। প্রথা মেনে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরেই তাঁর জন্য নির্ধারিত গাড়িতে উঠে বর্ণাঢ্য রোড শো করেন প্রধানমন্ত্রী। ধর্মপথ ধরে পৌঁছন অযোধ্যা ধাম স্টেশন। 16 কিলোমিটার দীর্ঘ পথে তাকে অভিবাদন জানাতে হাজির ছিলেন বহু মানুষ। বিজেপির পতাকা এবং জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা ছেয়ে যায় গোটা নগরী। রোড শো চলাকালীন গাড়ি থেকে বেরিয়ে পাল্টা অভিবাদন জানান নরেন্দ্র মোদীও। তাকে উদ্দেশ্য করে পুষ্পবৃষ্টি সহ জয় শ্রীরাম মোদি মোদি ধ্বনির কলরবে ছেয়ে গিয়েছিল অযোধ্যা নগরী। মাননীয় প্রধানমন্ত্রীর পা অযোধ্যায় পড়েছে। শহর জুড়ে উৎসবের ছবি, এমনটাও বলছেন স্থানীয় বাসিন্দারা। पूरी अयोध्या आज के समय में राममय हो गई है। हमारे प्रधानमंत्री जी, यशस्वी प्रधानमंत्री जी के आने से यहाँ पे एक खुशी की लहर है। প্রধানমন্ত্রী রোড শো চলাকালীন 16 কিলোমিটার পথ জুড়ে মানুষের উৎসাহ উন্মাদনা চোখে পড়ার মতো। বহু প্রতীক্ষা, সংগ্রাম এবং প্রার্থনার পর নবরূপে রাম মন্দির পাচ্ছে অযোধ্যা নগরী। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা দিতেই এত মানুষ ভিড় জমায় রাস্তার দুপাশে, এমনটাই স্থানীয়দের দাবি। অযোধ্যায় পা দিয়ে রাম মন্দির দর্শনের আগে বর্তমান রাজা হনুমানগড়ে স্থাপিত হনুমানজির মূর্তি দর্শন করতেই হবে। তার থেকে আজ্ঞা আদেশ নিয়ে রাম মূর্তি দর্শন করতে হবে, এটাই প্রথা। এভাবেই শনিবার ধর্মপথ ধরে 16 কিলোমিটার রোড শো করে স্থানীয়দের ধন্যবাদ, কৃতজ্ঞতা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। অযোধ্যাবাসীকে উপহার দিলেন নতুন বিমানবন্দর, নবরূপে সজ্জিত রেল স্টেশন। প্রস্তাবিত কর্মসূচি সেরে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেই জনসভায় 30 ডিসেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। देश के इतिहास में 30 दिसंबर की ये तारीख बहुत ही ऐतिहासिक रही है। आज के ही दिन 1943 में नेताजी सुभाष चंद्र बोस ने अंडमान में झंडा फहराकर भारत की आजादी का जयघोष किया था। आजादी के आंदोलन से जुड़े ऐसे पावन दिवस पर आज हम आजादी के अमृत काल के संकल्प को आगे बढ़ा रहे हैं। आज विकसित भारत के निर्माण को गति देने के अभियान को अयोध्या नगरी से नई ऊर्जा मिल रही है। এভাবেই শনিবার সকাল থেকে দুপুর রোড শো, প্রধানমন্ত্রীর হাতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, জনসভার কলরবে মুখরিত থাকল রামলালার পবিত্র ভিটে। ক্যালকাটা নিউজ। একেই বলে রামের মহিমা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে নীতি আদর্শ ভুলে যখন বাম, কংগ্রেস, তৃণমূল সবাই এক ছাতার নিচে জোট গঠন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় ভগবান রামের লীলায় কি এক প্রকার ছত্রভঙ্গ INDI এর শরিকরা? রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যখন উজ্জীবিত গেরুয়া শিবির, তখন সেই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাওয়া না যাওয়া নিয়ে রীতিমতো শরিকি দ্বন্দ্বে জেরবার বিজেপি বিরোধী জোট। ইতিমধ্যেই আগামী 22 তারিখ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে কংগ্রেস, CPIM, তৃণমূল কংগ্রেস, NCP, সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা সহ একাধিক দলগুলির শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই আমন্ত্রণ পাওয়ার পর দলগুলির মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্র মারফত জানা যাচ্ছে রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। এমনকি কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানোর জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং
অধীর রঞ্জন চৌধুরী আমন্ত্রণ পেলেও তারা উপস্থিত থাকবেন কিনা এখনো চূড়ান্ত নয়। এদিকে সোনিয়া গান্ধীর উপস্থিতির বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেলেও রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে একই সুর তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর গলায়। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা জেলার কর্মী সভায় বাংলায় একাধিক মন্দির তৈরি করার খতিয়ান তুলে ধরলেও রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠানোও হচ্ছে না কোনো তৃণমূলের প্রতিনিধিকেও। এরই মধ্যে শুক্রবার হঠাৎ এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসা এবং কাঁধে অস্ত্রোপচার করার বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে না যাওয়ার জন্য শারীরিক অসুস্থতাকে ঢাল করতে চলেছেন তৃণমূল নেত্রী? কারণ শারীরিক অসুস্থতার জন্য তিনি যদি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে না যান তবে দুকুলি রক্ষা হবে। একদিকে লোকসভা ভোটের আগে বাংলার সংখ্যালঘু মুসলিম ভোটারদের বার্তাও দেওয়া যাবে, আবার হিন্দু ভোটারদের বোঝানো যাবে যে তিনি শারীরিক অসুস্থতার জন্য যাননি। অন্যদিকে সিপিএমেরও প্রয়োজন সেই মুসলিম ভোট। সে কারণেই সীতারাম ইয়েচুরি আমন্ত্রণ পেলেও তিনি যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। আইএনডিআইএ জোটের জন্য শরিকদের মধ্যে শরদ পাওয়ার না যাওয়ার কথা বললেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন তিনি আমন্ত্রণ না পেলেও যাবেন। উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদবও। ফলে বিজেপিকে প্রতিহত করতে নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে একাধিক বিপরীত মেরুর দল একজোট হলেও আদর্শ পুরুষ শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কি তবে ছত্রভঙ্গ বিরোধী জোট? আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যদি রাম মন্দিরকে ইস্যু করে ময়দানে অবতীর্ণ হয় তবে তার সাথে লড়াই করতে গেলে উত্তরপ্রদেশের মাটিতে রাম বিমুখ হয়ে থাকলে যে হবে না তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সমাজবাদী পার্টি। আবার বাংলায় কে বেশি মুসলিম দরদি তা প্রমাণে বদ্ধপরিকর শাসক তৃণমূল ও বিরোধী সিপিএম। সেদিক থেকে বলাই যায় আইএনডিআইএ নামকরণ করলেও জোট জমাট বাঁধার আগেই রামলীলার কারণেই সেই জোট ছত্রভঙ্গ। আর রামের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জমজমাট ভোট রাজনীতি। ক্যালকাটা নিউজ। ডেডলাইন ডিসেম্বরের সঙ্গে কম বেশি পরিচিত সকলেই। 2022 সালে রাজ্যের বিরোধী দলনেতার মুখে শোনা গিয়েছিল ডেডলাইন ডিসেম্বরের কথা। 2023-এ বিরোধী জোটের আসন সমঝোতা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 31শে ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গ। সব মিলিয়ে হট টপিক ডিসেম্বর। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধিতায় গড়ে উঠছে আইএনডিআইএ জোট। ইতিমধ্যেই সেই জোটের প্রাসঙ্গিকতা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। দ্বিধাবিভক্ত জোটের মধ্যেই থাকা একাধিক দল। 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যবাড়ি আসন সমঝোতা চূড়ান্ত করার কথা বলেছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু চূড়ান্ত সময়সীমা একদিন আগেও আসন সমঝোতা নিয়ে কোনো উচ্চবাচ্য বিরোধী জোটে দেখা যাচ্ছে না। অন্যদিকে কংগ্রেসের ন্যায় যাত্রা বাংলার মাটি স্পর্শ করবে। সেই যাত্রায় নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। কলকাতার ঐতিহ্যকে নিজের যাত্রার সঙ্গে যুক্ত করতেই বাংলার মাটিতে পা রাখবেন রাজীব পুত্র। এদিকে আবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শটান জানিয়ে দিয়েছেন বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে আটকাতে, অন্য কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে তৃণমূলের বাংলায় একা চলার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তাদের আদৌ আসন সমঝোতা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বাংলার বাম পাশে আবার সদ্য রাজ্য জুড়ে তৃণমূলী শাসনের বিরুদ্ধে ইনসাফ যাত্রা শেষ করেছে ডিওয়াইএফআই। বিরোধী জোটে থাকা বামেরা বাংলায় কি অবস্থান নেবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বাংলার সংখ্যালঘু ভোটকে ভরসা যোগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বামেরা 42 আসনে পৃথক প্রার্থী দিলে সংখ্যালঘু ভোট বিভাজনের সম্ভাবনাও থাকছে। কংগ্রেস লোকসভায় বাংলায় ফের একবার তৃণমূলের হাত ধরলে আগামী 2026-এ বাংলার বিধানসভা নির্বাচনে তারা কি বোঝাবে বঙ্গবাসীকে, সেটাও বড় প্রশ্ন। সব মিলিয়ে নানান সমীকরণ জটে আটকে বাংলার জোট রাজনীতি। এই পরিস্থিতিতে বিজেপির বাড়তি সুবিধা দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। বাম কংগ্রেস যারা বিগত সাগরদিঘি নির্বাচনে আমরা দেখেছি সংখ্যালঘু ভোটে কিন্তু তাদের একটা বড় ধরনের এই মুহূর্তে গ্রিপ চলে এসছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা এইসব বেলগুলোতে। ফলে এখানে যদি ত্রিমুখী লড়াই হয়, আমি আপনাকে বলি যে এখানে কিন্তু বিজেপি বেনিফিটেড হবে
এবং তৃণমূল কার্যত খোয়াবে। জোট না হলে বাংলার ত্রিমুখী নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে বলেই জানান রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। কে তৃণমূলের সঙ্গে যদি তারা জোট করেন তাহলে একটি বা দুটি আসন হয়তো নির্দিষ্টভাবে তারা জিততে পারবেন। ফলে এই যে দোদুল্যমানতা, এই দোলাচল, এগুলো রাজনীতিতে থাকবে, রাজনীতি সম্ভাবনার বিজ্ঞান। ফলে আমার মনে হয় 30-31-এর যে ডেডলাইনটা, সেই ডেডলাইনটা রাজনৈতিক নেতারা যেমন বলেন অমুক তারিখে অমুক ঘটবে বা ভোটের ফলাফল সবাই একটা কিছু বলে দেন, সেটা তো আসলে চরম সত্য নয়। সুতরাং চরম সত্যের জন্য আমার মনে হয় আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে আমাকে যদি নির্দিষ্ট সম্ভাবনার কথা বলেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গে সম্ভবত একটা ত্রিমুখী লড়াই হতে চলেছে, যেখানে বিজেপি একদিকে, তৃণমূল কংগ্রেস একদিকে এবং বাকি সকলে একদিকে। এটার সম্ভাবনাই এই মুহূর্তে সব থেকে বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার কি হতে চলেছে জোটের ভবিষ্যৎ, উত্তর মিলবে সময়ই। ক্যালকাটা নিউজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। নিয়োগ দুর্নীতির তদন্ত সেই নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হবে তদন্তকারীদের। 9 জানুয়ারি কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা করতে হবে সিবিআইকে। আর এই পরিস্থিতিতে এখনো অধরা নিয়োগ দুর্নীতির একাধিক ফাইল ও নথি। নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক ফাইল চেয়ে পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের কাছে, কিন্তু সিবিআই এর অভিযোগ এখনো সেই সমস্ত ফাইল ও নথি এসে পৌঁছয়নি সিবিআই এর হাতে। ফলে এবার শিক্ষা দপ্তরের উপরে ক্ষুব্ধ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে আর মাত্র কয়েকটা দিন, কিন্তু শিক্ষা দপ্তরের এহেন অসহযোগিতায় তদন্তে বিঘ্ন ঘটছে। চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের, এমনটাই সিবিআই সূত্রে খবর। শিক্ষা দপ্তরের উপর তাই বেজায় চটেছে সিবিআই গোয়েন্দারা। না পাওয়া নথি ও তথ্য পেতে এখন সিবিআই কি পথ বেছে নেয় সেটাই দেখার। বঞ্চিত চাকরি প্রার্থীরা এখন রাস্তায়, তাদের চাকরির ব্যবস্থা এখনো করতে পারেনি সরকার। শিক্ষা দপ্তরের উপর একাধিক অভিযোগ। এই প্রেক্ষাপটে শিক্ষা দপ্তরের কি উচিত ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির খণ্ডন করা, নাকি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে আর যে কারণে তথ্য প্রমাণ আড়াল করতে চাইছে শিক্ষা দপ্তর? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমাকে বলেছে আমার স্বাস্থ্য যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ওনার সাথে আমার ভালো পরিচয়। এই হিসাবে আমি ওর সাথে প্রতারিত মানে টাকা পয়সা দিয়েছি। ওই কাজ কত লোকের দম আছে ওটা করে দিন, আমি দেখবো যারা ওই কাজ করে ওটা করে দেখবো কত দম আছে। লক্ষ লক্ষ টাকায় মিলবে চাকরি, তাও আবার স্বাস্থ্য দপ্তরে। এবার চাকরির প্রতারণায় জড়ালেন খোদ তৃণমূলেরই এক যুব নেতা। অভিযোগ উঠল সেই শাসক দলেরই এক কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বাড়ি ছাড়া সেই প্রতারক নেতা। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার পাকুড়তলার ঘটনা। টাকা লেনদেনের সেই ভিডিও সিএনএর হাতে। তুমি তো তখন আমার বলেছিলে তুমি আর কালকাতে কাজ শুরু করে দাও, তুমি পঞ্চায়েতের কাজ শুরু করে দাও। কাজ শুরু ওটা বলেছে পঞ্চায়েতের, তুমি জয়েনিং হয়ে যাও বলি। তা জয়েনিং হয়ে যায়, জয়েনিং হয়ে গেলে তোমার সব ছেড়ে দেবে নাকি? কোনোদিন ছাড়ে নাকি? সিস্টেম থাকে তো নাকি কিছু জিনিস। অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট পুরো দিয়েছিল এবং 4তলা বিল্ডিং নীলরতন হসপিটালে এমার্জেন্সি বিল্ডিংয়ে ওপরে নিয়ে গিয়ে একটা ভুয়ো ডাক্তার এবং তার সঙ্গে একটা কম্পাউন্ডার মোটামুটি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, ছবি তুলে নিতে বলেছিল। সে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট বা মার্কেটে হচ্ছে জানি না। রায়দিঘি কৌতলা অঞ্চল যুব তৃণমূলের সভাপতি পৃথ্বীরাজ তাঁতি নামে ওই প্রতারিত ব্যক্তি। জানা যায় গত সেপ্টেম্বর মাসে দলের কর্মসূচিতে গিয়ে পাথর প্রতিমা লক্ষ্মী জনার্দনপুর পঞ্চায়েতের বাসিন্দা প্রীতম কলার সঙ্গে আলাপ হয় পৃথ্বীরাজের। আলাপের সময় নিজেকে অঞ্চল তৃণমূলের সম্পাদক হিসেবে পরিচয় দেন প্রীতম। এরপরই কথায় কথায় পৃথ্বীরাজকে স্বাস্থ্য দপ্তরে চাকরির টোপ দেন প্রীতম। স্ট্যাম্প পেপারে চুক্তিও হয় দুজনের মধ্যে। তার জন্য অগ্রিম 1 লক্ষ টাকাও নেন প্রীতম। পাঠানোর জন্য বলছি, কি বলেছে আমি না ওটা পেলে আমি কি বলবো যে আমি দিচ্ছি, কারণ বলবো না যে হাতে আসলে আমি পাঠালে তারপরে তো বলবো যে ওটা দিয়েছি ওটা করে দিই। আমি খালি না পেয়ে খালি আঙু বললে হবে? এরপর কলকাতার নীলরতন সরকার হাসপাতালে কাজে যোগ দিতে গিয়ে পর্দা ফাঁস হয় গোটা ঘটনার। শুধু সন্দেহটা একটা কারণে বেঁধেছিল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম স্যার আমার ডিউটি আওয়ার্স কীরকমই, তখন বলে যে তুমি যখন আসতে পারো না আসতে পারো। তারপর আমি যখন সার্টিফিকেটটা নিয়ে যখন সুপারের কাছে যাই, টাকা ফেরত চাইছি কিন্তু ফোন আর ধরছে না আর বাড়িতে থাকছে না। ধরা পড়েছে চুরি। ইতিমধ্যে দলের নেতার ঘাড় থেকে হাত সরালো দল তৃণমূল। প্রীতম কলার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, দাবি উচ্চ নেতৃত্বের। লক্ষ্মী জনার্দনপুর ওই এলাকার আমাদের কোনো পদাধিকারী নয়। কেউ আমি কখনো মিটিং করছি তখন সে আমার পাশে এসে গেল, হতেই পারে,
কিন্তু তার মানে তিনি আমার একবারে ঘনিষ্ঠ কোনো ব্যক্তিত্ব এরকম নজির সুমিত জানার কাছে নেই। নিজের দল হাত ছাড়লে কি পরিবারের সাফ দাবি ছেলে তৃণমূলই করে। আমরা টিএমসি করি। আপনার ছেলে নেতা ছিল এখানকার? কোনো নেতা নয়। গোটা ঘটনায় তোপ দাগতে ছাড়ল না বিরোধী শিবিরও। তৃণমূলের আপনি বড় নেতা, মেজ নেতা, সেজ নেতা বা তৃণমূলের কর্মী, এগুলো সব তৃণমূলের কাছে এবং কালীঘাটের কাছে প্রোডাক্ট। ফলে আলাদা করে এদের কোনো আর রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় নেই। এরা প্রোডাক্ট, এরা হচ্ছে কেউ আলকাটির কাজ করে আর কেউ প্রোডাক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন ডাইনি তার সন্তানকেও ছাড়ে না, তো সেরকম ওদের যে সরকার, সেই সরকার এরকম চলছে। সেই সরকারের যারা নেতা মন্ত্রী তারা প্রত্যেকে নিজেদের কার্যকর্তাদের কাছ থেকেও টাকা খাওয়া শুরু করে দিয়েছে। নিয়োগ দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শাসক তৃণমূল, এবার সেই ফ্যাসাদে পড়ল খোদ তৃণমূলই। তবে সত্যি কোনটা? সত্যিকে দলের সঙ্গে কোনো যোগ নেই প্রতারকের, নাকি ভেতরে ভেতরে এখনও সক্রিয় নিয়োগ দুর্নীতির ডালপালা? রায়দিঘি থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দিন কয়েক আগেই বাচ্চাদের স্কুলের পোশাক তৈরির বরাত নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল টাকি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা এলাকায়। আর এবার কোটি কোটি টাকা তছরূপ ও বাইরের প্রমোটারদের হাতে নামমাত্র দামে সরকারি সম্পত্তি লিজ দেওয়ার অভিযোগের তীরে টাকি পুরসভার চেয়ারম্যান লিপ্ত হয়ে গেছে। এইখানে যে পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সকাল থেকে সন্ধ্যাবেলা শুধু এই নোংরামো করেছে, এই যাচ্ছে, দুর্নীতি করেছে, এছাড়া কোনো খবর নেই। এবং সেগুলো তৃণমূলের কাউন্সিলর দ্বারাই প্রচার হচ্ছে। এখানে আপনি দেখুন এই নদীর ধারে যে গেস্ট হাউস আছে, তারপরে ভাটা আছে, সব নদীর ওপরেই, সেগুলো সব লিজে দিয়ে দিয়েছে। আমি যেটা শুনেছি যে এরকম উনি টাকা নিয়েছিলেন এবং তার রসিদও আছে পৌরসভার লেখাতেও। তা পরবর্তীকালে তুলনায় 10 টাকার স্ট্যাম্পে লিখে দিয়েছেন 11 বছরের লিজ, যেটা শুনলাম আইনত হয় না। তা শুনেছি সময় বাংলার মালিক খুব ভদ্রলোক মানুষ, সে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে আমার একটা ব্যবস্থা করে দিন। তা উনি বলছেন করে দেবো বলে এখনও উনি করে দেননি। বিষয়টি নিয়ে টাকি পুরসভার জবাব তলব করেছে ক্যাক। 7 দিনের মধ্যে যাবতীয় বিবরণ সহ উত্তর দিতে বলা হয়েছে। বিরোধীদের প্রশ্ন, একর প্রতি মাত্র 400 টাকায় সরকারি জমি কি করে লিজ দিতে পারে টাকি পুরসভা? এ নিয়ে সরব হয়েছে বিজেপি। গত 10 বছর ধরে টাকির যা পরিস্থিতি আমরা দেখছি, সেটা হচ্ছে টাকির যত শুধু শ্মশানটুকু বাদে সবই চলে গেছে লিজে। কোনোটা 90 বছরের লিজ, আমরা একটা আরটিআইও করেছি। তো বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে যে টাকির সম্পত্তিগুলো বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। আপনি দেখুন, এটা হচ্ছে ইছামতি নদীর ধার। নদী কোনোদিন বিক্রি হয় আমরা কোনোদিন শুনিনি। তো নদীর ধারে বড় বড় পর্যটনের উন্নতি ও কর্মসংস্থানের লক্ষ্যেই এই পদক্ষেপ, সাফাই টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ইন্ডাস্ট্রি হোক, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হোক, কর্মসংস্থান হোক। আজকে টাকিতে সোনার বাংলা হওয়ার পরে আজকে কিছু না হলে অন্তত 2 থেকে 3 হাজার লোকের কর্মসংস্থান হয়েছে বিভিন্নভাবে। যে জায়গাটার কথা উল্লেখ করা হচ্ছে সে জায়গাটা রাস্তার পাশে পড়ে থাকা একটা খাস জায়গা। চাকরি চুরি, গরিব মানুষের রেশন চাল চুরি, কয়লা চুরি সহ একাধিক দুর্নীতির অভিযোগের সাক্ষী থেকেছে এই বাংলা। আর এবার টাকি পুরসভায় সরকারি সম্পত্তি জলের দরে লিজ দেওয়ার অভিযোগ। দিনের পর দিন এ নিয়ে অভিযোগ উঠলেও নির্বিকার প্রশাসন। শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে বলেই কি প্রশাসনের এই নিষ্ক্রিয়তা? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।